ওদিকে জেনারেটর ট্রাকের কাছে এগিয়ে গেছে সাসকোয়াচ। অন্ধকারেও পরিষ্কার দেখতে পাচ্ছে সে। এগিয়ে আসা গার্ডদের দিকে একবার তাকালো, তারপর ঝুঁকে ট্রাকের পেছনে তলার দিকের কিনারা চেপে ধরল। পরক্ষণেই ভয়ঙ্কর এক গর্জন ছেড়ে হ্যাঁচকা টান মারল উপর দিকে। ঝাঁকুনি খেয়ে শূন্যে উঠে গেল ভারী ট্রাকের পেছনটা। একেবারে সাসকোয়াচের মাথা ছাড়িয়ে গেল। হাতের দুই তালু ট্রাকের পেছন দিকের তলায় ঠেকিয়ে জোরে ঠেলে দিল সাসকোয়াচ। নাকের ওপর খাড়া হয়ে গেল ট্রাকটা। আধ সেকেন্ড স্থির থাকলো, তারপরই ভারসাম্য হারিয়ে উল্টে পড়ল দড়াম করে। জেনারেটরের সঙ্গে যুক্ত তারগুলো ছিঁড়ে যেতেই ছেঁড়া মাথা থেকে তীব্র নীল স্ফুলিঙ্গ ছড়িয়ে গেল। ওদিকে ট্যাঙ্ক থেকে গল গল করে মাটিতে পড়ছে পেট্রোল। এতে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের ছোঁয়া লাগতেই দপ করে জ্বলে উঠল আগুন। দেখতে দেখতে জেনারেটর ট্রাকটাকে গ্রাস করলো আগুন। অন্ধকার দূর হয়ে গেল ক্যাম্প এলাকা থেকে। দাও দাও জ্বলছে লাল আগুন। গার্ডের দল পালাচ্ছে, পড়ি মরি করে গিয়ে ঢুকছে জঙ্গলের ভেতরে। সবার পেছনে হাতে .38 নিয়ে কর্তব্যরত গার্ড। পিছু নিল সাসকোয়াচ। ছোঁ মেরে অবলীলায় তুলে নিল পিস্তলধারীকে। মাথার ওপর তুলে ছুঁড়ে দিল জঙ্গলের দিকে, যেন একটা হালকা ছোট্ট পুতুল ছুঁড়ল। ফিরে দাঁড়ালো সাসকোয়াচ। দ্রুত এগিয়ে এলো। তাঁবু দুটো লক্ষ্য। টেনে খুঁটি শুদ্ধ উপড়ে আনলো একটা তাঁবু। কাগজ ছেঁড়ার মতো ফড়ফড় করে টেনে ছিঁড়ল অতি সহজে। দ্বিতীয় তাঁবুটারও একই গতি করে এগিয়ে গেল টেলিমেট্রি ভ্যানের দিকে। বনের ভেতর থেকে জ্বলন্ত জেনারেটর ভ্যানের আলোয় আতঙ্কিত চোখে এই ধ্বংসলীলা দেখছে 6 জন গার্ড। একটা ঝোপের ভেতরে বেহুশ হয়ে পড়ে আছে হতভাগ্য গার্ডটা। তার হাতের পিস্তল ছিটকে গিয়ে পড়েছে আরো 10 হাত দূরে মাটিতে। টেলিমেট্রি ট্রাকটা ধ্বংস করে দিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল সাসকোয়াচ। একধার খামচে ধরে শূন্যে তুলে ফেলল ভারী টেবিলটা। ঝনঝন শব্দে মাটিতে পড়ে ভাঙল কফি কন্টেইনার আর যন্ত্রপাতি। টেবিলটা মাটিতে আছড়ে ফেলল সাসকোয়াচ। তারপর চারপাশে একবার চোখ বুলালো। জিপ আর পিকআপটা দেখতে পেয়েই এগিয়ে গেল ওদিকে। এক এক করে উল্টে দেখলো দুটোই। আর কিছু ভাঙার নেই। নিজের কাজে সন্তুষ্ট হয়ে লম্বা লম্বা পা ফেলে যেদিক থেকে বেরিয়েছিল আবার সেদিক দিয়েই বনের ভেতর ঢুকে গেল সে। ধীরে ধীরে নিভে আসছে জ্বলন্ত ট্রাকের আগুন। পায়ে পায়ে এগিয়ে এলো গার্ডেরা। গাছপালার আড়াল থেকে বাইরে বেরোতে যাবে, হঠাৎ এক বিস্ফোরণে চমকে উঠে আবার দ্রুত গিয়ে ঢুকলো বনের ভেতর। পেট্রোল ট্যাঙ্ক ফাটছে। আবার দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। প্রচণ্ড হয়ে উঠছে উত্তাপ। বিস্ফোরণের ফলে ধাতু আর কাঠের ছোট বড় অসংখ্য টুকরো ছিটকে পড়েছে এদিক ওদিক। কয়েকটা জ্বলন্ত টুকরো গিয়ে পড়ল মাটিতে পড়ে থাকা ছেঁড়া খোড়া তাঁবুর কাপড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল ওগুলোতেও। সাংঘাতিক উত্তাপ সইতে না পেরে বনের আরো গভীরে ঢুকে গেল গার্ডের দল। ওদিকে দ্রুত ব্যাটল মাউন্টেনের দিকে ছুটছে সাসকোয়াচ। নিজের কাজ ভালো মতোই সমাধা করেছে সে। যথেষ্ট খোঁচানো হয়েছে স্টিভ অস্টিনকে, এতে কোনো সন্দেহ নেই তার। সবে ভোর হয়েছে, সূর্য উঠতে এখনো দেরি। ধূসর ছায়াটুকু সরি সরি করেও সরছে না বনভূমির উপর থেকে। বেস ক্যাম্পের দিকে তাকিয়ে চলেছে অস্টিন, সঙ্গে গোল্ডম্যান আর রেন্ট্রি। রাতের ধ্বংসলীলার খবর পেয়েছে তারা মাত্র ঘন্টা দেড়েক আগে। রাতের বেলায় একজন গার্ড খবর দিয়েছে ফরেস্ট রেঞ্জার অফিসে। অফিসের ফায়ার ডিভিশনের লোকেরা এসে বেস ক্যাম্পের আগুন নিভিয়েছে। আশেপাশে শুকনো গাছপালা নেই, তাই রক্ষা, নইলে দাবানল লেগে যেত। যে গার্ডটাকে ছুঁড়ে ফেলেছিল সাসকোয়াচ, অজ্ঞান অবস্থায় তুলে এনেছে তাকে তার সঙ্গীরা। কপাল ভালো লোকটার, একটা ঘন ঝোপের উপর গিয়ে পড়েছিল। শরীরে বেশ কিছু কাটা ছেঁড়া আর মেরুদণ্ডে সামান্য চোট লাগা ছাড়া তেমন কোনো মারাত্মক আঘাত পায়নি সে। সেরে উঠতে 7 দিনও লাগবে না। পুরো ধ্বংস হয়ে গেছে জেনারেটর ট্রাকটা। ওয়ার্ক টেবিলে রাখা যন্ত্রপাতিগুলোও আর কোনো কাজে আসবে না। বেঁকে চুরে ভেঙে শেষ। এখনো অল্প অল্প ধোঁয়া উঠছে পোড়া ট্রাকটার শরীর থেকে। ধ্বংস হয়ে যাওয়া বেস ক্যাম্পের আঙিনায় এসে দাঁড়ালেন গোল্ডম্যান। তাঁর একটু তফাতে অস্টিন আর রেন্ট্রি। আশ্চর্য, ভুরু কুঁচকে পোড়া ট্রাকটার দিকে তাকিয়ে আছেন গোল্ডম্যান।
জেনারেটর ট্রাকটার ওপাশে সামান্য একটু জায়গায় জমাট কাদা, হাঁড়ি পাতিল আর বাসন পেয়ালা ধুয়েছে ওখানে বাবুর্চি। গত কয়েকদিনে অনেকখানি পানি ঢেলেছে, তাই কাদা হয়ে গেছে একেবারে। প্যাচপ্যাচেই হয়ে গিয়েছিল, আগুনের প্রচণ্ড উত্তাপে জমে এসেছে। কি ভেবে ওই কাদাটুকুর কাছেই এগিয়ে গেল অস্টিন। যা ভেবেছিল ঠিকই, কাদায় বসে আছে সাসকোয়াচের পায়ের ছাপ। এদিকে আসুন, হাত তুলে ডাকলো অস্টিন। 3 লাফে পৌঁছে গেলেন গোল্ডম্যান। কি দেখুন, আঙুল তুলে সাসকোয়াচের পায়ের ছাপ দেখালো অস্টিন। সাসকোয়াচ ইন্ডিয়ানদের অলীক কল্পনা নয়, বাস্তব সত্য। ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে পায়ের ছাপগুলো দেখলেন গোল্ডম্যান। ঈশ্বরই জানেন কেমন দানবের পায়ের ছাপ ওগুলো। পেছনের গভীর জঙ্গল দেখিয়ে অস্টিন বলল, ওই পায়ের ছাপের মালিকই তুলে নিয়ে গিয়েছে ইভান আর মার্লিনকে। ইভানকে আবার ওই ফিরিয়ে দিয়ে গেছে। কেন কে জানে? মার্লিনকে আটকে রেখেছে কেন, তাই বা কে জানে? ও জ্যান্ত আছে কি না তাও তো জানি না। অস্টিনের স্বর অদ্ভুত রকম বদলে গেছে। এই স্বর চেনেন গোল্ডম্যান। কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলে ভয়ঙ্কর বিপদে এগিয়ে যাবার আগে অমন হয় এই যন্ত্রমানবের। খপ করে অস্টিনের হাত চেপে ধরলেন গোল্ডম্যান। কি বলতে চাইছ? গোল্ডম্যানের চোখে চোখে তাকালো একবার অস্টিন, তারপর আবার ঘাড় ফেরালো বনের দিকে। আপন মনেই বলল, চলার পথে নিজের চিহ্ন রেখে যেতে বাধ্য অত বড় দানব। মুখ ফেরালো আবার গোল্ডম্যানের দিকে। আমি নিশ্চিত সাসকোয়াচকে অনুসরণ করলেই মার্লিনের খোঁজ পাব, এবং এটাই একমাত্র উপায়। অস্টিনের কবজিতে গোল্ডম্যানের হাতের চাপ পড়ল। আস্তে করে হাতটা ছাড়িয়ে নিল অস্টিন। ঘুরে দাঁড়ালো। পরক্ষণেই রওনা হয়ে গেল বনের দিকে। স্টিভ, চেঁচিয়ে ডাকলেন গোল্ডম্যান, কিন্তু বৃথা। বায়োনিক গতিতে ছুটেছে অস্টিন। নিমেষে অদৃশ্য হয়ে গেছে বনের ভেতর। পরিষ্কার চিহ্ন রেখে গেছে সাসকোয়াচ। জায়গায় জায়গায় গাছের ছোট ছোট ডাল ভেঙে পড়ে আছে, পায়ের তলায় ঘাস মাটি মাড়ানো। বায়োনিক ডোকটা ব্যবহার করছে অস্টিন। এতে আশেপাশের অতি সামান্য অস্বাভাবিকতাও নজর এড়াচ্ছে না তার। দ্রুত গতিতে সাসকোয়াচের গতিপথ অনুসরণ করে চলেছে সে। ভিডিও সেন্সর ব্যবহার করছে ওরা তিনজনে। অস্টিনের গতিবিধির ওপর পরিষ্কার নজর রাখছে। বিশেষ টেলিভিশনের পর্দায় দেখছে সাসকোয়াচের ফেলে আসা চিহ্ন অনুসরণ করে এগিয়ে আসছে বায়োনিক ম্যান। ওরা কিন্তু জানে না অস্টিন যন্ত্রমানব। ওরে বাবা, লোকটার টেলিফটো ভীষণ পর্যন্ত আছে, বলল একজন পুরুষ। হ্যাঁ, মেয়েটা বলল। দেখছো না, 200 গজ দূর থেকেও অতি হালকা পায়ের ছাপ চোখ এড়াচ্ছে না ওর। এমনকি ডাল পাতায় লেগে থাকা সূক্ষ্মতম আঁচড়টুকু পর্যন্ত ঠিক দেখতে পাচ্ছে। ওর দেহের ভেতরে কোনো ধরনের থার্মাল সেন্সর আছে মনে হচ্ছে। স্পিড দেখেছ? তাছাড়া খালি চোখে এভাবে চিহ্ন দেখতে পাওয়ার কথা নয়, তা সে যত উন্নত মানের টেলিফটো ভিশনই থাকুক না কেন। ইনফ্রারেড? জিজ্ঞেস করলো মেয়েটা। তা তো আছেই মনে হচ্ছে। অতি উন্নত মানের প্রায় সমস্ত রকম যন্ত্রের সংমিশ্রণ নাকি ও? নিজেকেই যেন প্রশ্ন করল দ্বিতীয় পুরুষ। তার কথার কেউ জবাব দিল না কোনো। কোন ধরনের সৃষ্টি? প্রথম লোক জিজ্ঞেস করলো মেয়েটাকে। নায়োসিনথেটিক? জানি না, বলল মেয়েটা। ভুরু কুঁচকে তাকিয়ে আছে টেলিভিশনের পর্দার দিকে। অর্থাৎ ওকে পরীক্ষা করে দেখা একান্ত কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমারও তাই মত, মেয়েটা বলল। পরীক্ষাই করতে হবে ওকে। তাহলে আর দেরি কেন, সাসকোয়াচকে পাঠাই। এক মুহূর্ত কি ভাবলো মেয়েটা, হারাবো না তো ওটাকে? শ্রাগ করলো প্রথম লোকটা। সেটাও দেখা উচিত। সোজা ব্যাটল মাউন্টেনের দিকে এগিয়ে গেছে সাসকোয়াচ। জিপটাকে অনুসরণ করে যতই এগোচ্ছে, হালকা অস্বস্তি জোরদার হচ্ছে অস্টিনের মনে। ওখানে মাত্র কয়েক ঘন্টা আগে একবার গিয়েছে সে, সাসকোয়াচকে দেখেছে। এখন আবার যাচ্ছে জিপটার নিজের এলাকায়, হয়তো তার সঙ্গে লাগতেই। চলার গতি ধীর করে আনলো অস্টিন। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশের জঙ্গলের দিকে নজর রাখতে রাখতে এগোলো। ক্রমেই আরো বেশি আদিম হয়ে আসছে জঙ্গল। আরো কয়েক সেকেন্ড পরে হঠাৎই থমকে দাঁড়ালো সে। ইনফ্রারেডে কোনো কিছুর অস্তিত্ব টের পায়নি এখন অস্টিন, কিন্তু সেন্সরের সাহায্যে একটা বিরাট জন্তুর উপস্থিতি টের পাচ্ছে। আশেপাশে গভীর জঙ্গল,
ঝোপঝাড়গুলো ঘন লতায় আচ্ছন্ন, তলার দিকটা আবার লম্বা শ্যাওলার আস্তরণে ঢাকা। এই অঞ্চলে তেমন একটা কাজ করবে না ইনফ্রারেড, কাজেই এটাকে এখন আর চালু রাখার কোনো মানে হয় না। সুইচ অফ করে দিল সে। অতি তীক্ষ্ণ বায়োনিক শ্রবণ যন্ত্রে মৃদুভাবে একটা শব্দ ধরা পড়ছে এখন। ডাল ভাঙছে কেউ, পাতায় গা ঘষছে, এগিয়ে আসছে কোনো বড় জানোয়ার। অস্টিন কান পেতে শুনছে। ক্রমেই আওয়াজ স্পষ্ট হচ্ছে। শব্দের উৎস বরাবর তাকালো সে, কিন্তু চোখের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে অতি ঘন জঙ্গল। টেলিফটো ভীষণ পর্যন্ত সুবিধে করতে পারছে না। শব্দ হঠাৎ থেমে গেল। একটা ঘন ঝোপের আড়ালে এসে দাঁড়িয়েছে সাচকোয়াচ। সামনের দিকে আর দুপাশে একবার তাকিয়েই আস্তে করে বসে পড়ল, অপেক্ষা করবে। বাড়তে বাড়তে আওয়াজ হঠাৎ থেমে যাওয়ায় কৌতূহলী হয়ে পড়ল অস্টিন। অতি ধীরে এগিয়ে গেল কয়েক পা, উঁকি ঝুঁকি মারল, কিন্তু কিছুই নজরে পড়ল না। এগিয়ে গেল আরো খানিকটা। বিশাল ঝোপটার ওপর চোখ পড়তেই থেমে গেল। সন্দেহ হচ্ছে। এক সেকেন্ড কি ভাবল, তারপর এগিয়ে গেল ঝোপটার দিকে। কয়েক পা এগিয়েই আবার থেমে গেল। কি ভেবে পিছিয়ে আসতে লাগলো আবার। তারপর ঘুরে রওনা দিল ঝোপটার দিকে। গজ দশেক গিয়ে থেমে পড়ল, অপেক্ষা করে দেখতে চায় কি ঘটে। মিনিট দশেক পর আর অপেক্ষা করতে পারল না সাচকোয়াচ। উঠে পড়ে রওনা হলো আবার। ডালপালা ভাঙার আওয়াজ উঠল। ঝোপটার ডান পাশে ছোট্ট এক চিলতে জায়গায় গাছপালা আশেপাশের চাইতে হালকা হয়ে জন্মেছে। এক ছুটে এই জায়গাটুকুতে এসে দাঁড়ালো অস্টিন। সাচকোয়াচের সঙ্গে লাগতে হলে এখানে লাগাই ভালো। আধ সেকেন্ড থেমে গিয়েছিল শব্দ, আবার শুরু হলো। মোড় নিয়ে অস্টিনের দিকেই এগোচ্ছে সাচকোয়াচ। 2 কি 3 সেকেন্ড পরপরই ঝোপ ঝাড় ঠেলে বেরিয়ে এলো সে। ভয়ঙ্কর শব্দে গর্জন করে উঠল। পর্বতের গায়ে ধ্বনি প্রতিধ্বনি উঠল, কেঁপে উঠল বনভূমি। স্থির দৃষ্টিতে সাচকোয়াচের দিকে তাকিয়ে আছে অস্টিন। 8 ফুট লম্বা দানবটার সাদা চোখ দুটো জ্বলছে দপ দপ করে, ইলেকট্রিক বাল্বের মতো। এইমাত্র যেন নরক থেকে উঠে এসেছে সাক্ষাৎ শয়তান। বড় করে একবার শ্বাস নিল অস্টিন, আরেকবার প্রচন্ড গর্জন করেই তীব্র গতিতে ছুটে এলো সাচকোয়াচ। চোখের পলকে খোলা জায়গাটুকুর মাঝখানে চলে এলো সাচকোয়াচ। অস্টিনের ফুট দশেক সামনে থমকে দাঁড়ালো। এক মুহূর্ত স্থির চোখে দেখলো অস্টিনকে, যেন তার শক্তির পরিমাণ বুঝে নেবার চেষ্টা করছে। যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো জানোয়ারটা। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকছে। কোমর বাঁকা করে দুহাতের আঙুলের ডগা মাটিতে ছোঁয়ালো। আক্রমণাত্মক ভঙ্গিটা অনেকটাই গরিলার মতো। সাচকোয়াচ ঠিক কতখানি বুদ্ধিমান জানা নেই অস্টিনের। হয়তোবা মানুষের পরপরই ওর স্থান, কিন্তু কি করে বোঝা যাবে ওটা? মানুষের কথা বুঝতে পারে কি না কে জানে। কথা বলল অস্টিন, মানুষের কথা বোঝো তুমি? উত্তরে দপ করে জ্বলে উঠল সাচকোয়াচের চোখ। দৃষ্টি দিয়েই অস্টিনকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেবে যেন। কোন জাতের জীবন তুমি? আবার জিজ্ঞেস করল অস্টিন। বিকট দাঁত বের করে ভ্যাংচালো সাচকোয়াচ। রাগ করো না সাচকোয়াচ, নরম গলায় বলল অস্টিন। বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দাও। নড়ে উঠল জিভটা। সরাসরি আক্রমণ করল না, অস্টিনকে কেন্দ্র করে চক্কর দিতে আরম্ভ করল। কি হলো, এগিয়ে আসতে ভয় পাচ্ছ? বুঝলো অস্টিন, জিভটা টের পেয়ে গেছে সে সাধারণ মানুষ নয়। একটা ব্যাপারে অস্টিন নিশ্চিত হলো, সাচকোয়াচ অত্যন্ত বুদ্ধিমান। অস্টিনের কথায় আরেকবার বিকটভাবে দাঁত ভ্যাংচালো সাচকোয়াচ। হ্যাঁ, ভালো কথা। আমাদের মার্লিন নিশ্চয় তোমার কাছে আছে, ওই মেয়েটা যাকে ক্যাম্প থেকে। হঠাৎ এক লাফে একেবারে সামনে চলে এলো জিপটা। হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করলো অস্টিনকে। হুঁশিয়ার হয়েই আছে অস্টিন। বিদ্যুৎ গতিতে ছিটকে পেছনে সরে গেল সে। সামনে ছুটে এলো সাচকোয়াচ। পাশ কাটালো অস্টিন। তার পাশ দিয়ে দমকা হাওয়ার মতো ছুটে গেল জিপটা। পাল্টা আক্রমণ করলো না অস্টিন। কথা বুঝতে পারলে বুঝিয়ে শুনিয়ে জিপটাকে কায়দা করার ইচ্ছে তার। ঘুরে দাঁড়িয়েছে সাচকোয়াচ। দেখো, মারপিট মোটেই পছন্দ না আমার। কথা বললেও
আক্রমণ প্রতিহত করার জন্যে তৈরি হয়েই আছে অস্টিন। তবে ইচ্ছে করলে তোমার মতো এক আধজনকে পিটিয়ে লাশ করতে পারি। এখন দয়া করে বলো তো, মানুষের কথা তুমি কি বোঝো? লাফিয়ে কাছে চলে এলো সাসকোয়াচ। অস্টিনকে ধরতে চায়। কায়দা করে তার নাগালের বাইরে থাকলো অস্টিন। দেখো, আমরা দুজনে বন্ধু হয়ে যেতে পারি। এবারে আর লাফ দিল না জিপটা। ধা করে সোজা ছুটে এলো। পৌঁছতে গিয়ে একটা ছোট্ট গাছের চারায় পা বেঁধে গেল অস্টিনের। পড়ল না, কিন্তু বাধা পাওয়ায় সময় মতো সরে যেতে পারল না। তার একটা হাত ধরে ফেলল সাসকোয়াচ, টান মেরে ছুঁড়ে দিল ওপর দিকে। শূন্যে থাকতেই ভারসাম্য ঠিক করে ফেলেছে অস্টিন। আলতোভাবে এসে নামলো মাটিতে। ছাড়া পাওয়া স্প্রিং এর মতো লাফ দিল পরক্ষণেই। একেবারে সাসকোয়াচের সামনে এসে নামলো। মুখোমুখি হলো দুজনে। বুঝলাম, বলল অস্টিন, ধোলাই দরকার তোমার। লাফিয়ে এসে তাকে ধরতে চেষ্টা করলো সাসকোয়াচ। সামান্য একটু পাশে সরে গেল অস্টিন। পরক্ষণেই বায়োনিক হাতে প্রচন্ড জোরে জিপটার পেটে ঘুষি মারল। বাতাস ভরা রবারের টায়ারের ওপর যেন আঘাত পড়ল। কোনো প্রতিক্রিয়া নেই আজব জিপটার। অথচ এই আঘাতে গরিলার মতো জানোয়ারও মাটিতে শুয়ে পড়ার কথা। শুধু হাঁপড় থেকে বাতাস বেরোনোর মতো একটা আওয়াজ করে উঠল সাসকোয়াচ। এ কোন ধরনের জীব রে বাবা, অস্টিন ভাবল। তড়াক করে পেছনে সরে এলো অস্টিন। আবার মরার জন্য তৈরি হলো। তীব্র গতিতে সামনে ছুটে আসছে সাসকোয়াচ। লাফ দিল অস্টিন। শূন্যে ডিগবাজি খেল। চক্কর পুরো হতেই সোজা করলো দু পা। ভয়ঙ্কর ফ্লাইং কিক লাগলো জিপটার সোলার প্লেক্সাসে। ঠেসে ভরা ময়দার বস্তায় লাফ মারল যেন সে। পেছনে উল্টে পড়ল সাসকোয়াচের ভারী শরীরটা। তার দেহের ভারে চেপটে গেল বিশাল এক ঝোপ। লাথি মেরেই কাত হয়ে মাটিতে পড়ে গিয়েছিল অস্টিন, কিন্তু চোখের পলকে উঠে দাঁড়ালো আবার। ভারী শরীরটা টেনে তোলার চেষ্টা করছে সাসকোয়াচ। মারপিটের শখ মজেছে? জিজ্ঞেস করলো অস্টিন। এবার বলো তো, জিপটা আসলে কি তুমি? উঠে দাঁড়িয়েছে সাসকোয়াচ। ভয়ঙ্কর এক হাঁক ছাড়ল। আওয়াজটা কেমন যেন যান্ত্রিক মনে হলো অস্টিনের। ক্রমেই তাকে আরো বিস্মিত করছে আজব জিপটা। ওটা কি তাই বুঝতে পারছে না এখনো। সাসকোয়াচ আবার এগিয়ে আসছে, কিন্তু এবারে আর একরোখার মতো নয়। বুঝে শুনে গার্ড রেখে অপেক্ষা করছে অস্টিন। তার 3 ফুটের মধ্যে এসেই হঠাৎ বাঁয়ে সরল জিপটা। পরক্ষণেই ডানে, এবং ডানে সরার সময় প্রচন্ড ঘুষি চালালো। অস্টিনের বুকে লাগলো আঘাতটা। উড়ে গিয়ে একটা রেডউডের চারার উপর পড়ল। শব্দ করে ভাঙলো চারাটা। হাত পা ছড়িয়ে চিত হয়ে মাটিতে পড়ে গেল অস্টিন। সাসকোয়াচ এগিয়ে আসছে। সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছে অস্টিন। মুখোমুখি হলো দুজনে। আবার অস্টিনের বুকে মারার চেষ্টা করলো সাসকোয়াচ, কিন্তু এবারে আর সুযোগ দিল না অস্টিন। চট করে বসে পড়ল। ঘুষিটা তার মাথার ওপর দিয়ে চলে গেল। সাসকোয়াচ ভারসাম্য হারালো। একটু কাত হয়ে গেল। বেকায়দা অবস্থায় থেকে ভয়ানক ঘুষি খেলো পেটে। সামনের দিকে একটু কুঁজো হয়ে গেল তার শরীর। কায়দা মতো পেয়ে জিপটার ডান চোয়ালে বায়োনিক হাতের এক সাংঘাতিক ঘুষি লাগালো অস্টিন। ছিটকে মাটিতে পড়ে গেল সাসকোয়াচ। কিন্তু আশ্চর্য, সামান্যতম গোঙানি, ওই ধরনের কোনো আওয়াজ বেরোলো না তার মুখ থেকে এবারও। ব্যথা পাবার কোনো লক্ষণই নেই। অস্টিনের অবচেতন মনে চিন্তাটা এতক্ষণ ছিল, এবারে স্বচ্ছ হতে আরম্ভ করল। তারই মতো বায়োনিক কোনো সৃষ্টি নয় তো জিপটা, গরিলা সাইবর্গ। কিন্তু গরিলা তো এত লম্বা হতে পারে না। অন্ধকার সেন্সর ডিসপ্লে রুমে বসে টেলিভিশনের পর্দায় যুদ্ধ দেখছে 3 জনে। দারুণ, চমৎকার, হেসে বলল প্রথম পুরুষ। শক্তিতে কেউ কারো চেয়ে কম না, বলল দ্বিতীয় জন। আমার সন্দেহ আছে, বলল মেয়েটা। এখনো বাজি রাখতে পারি, সাসকোয়াচই জিতবে, জোর দিয়ে বলল প্রথম জন। আরেকটা আক্রমণ ঠেকাবার জন্য অস্টিন তৈরি হচ্ছে। আচমকা তেড়ে এলো সাসকোয়াচ, কিন্তু অর্ধেক এসেই কি মনে করে যেন থেমে গেল। আর চোখের ডানে তাকালো। প্রায় আধমন ওজনের একটা বিশাল পাথর পড়ে আছে। এগিয়ে গিয়ে পাথরটা তুলেই ধাই করে ছুঁড়ে মারল সে। বায়োনিক হাতের তালু দিয়ে অতি সহজেই পাথরটাকে ঠেকালো অস্টিন।
তারপর শর্টপুটে বর্ষা ছোঁড়ার মতো করে দূরে ছুঁড়ে ফেলে দিল। আরে, বলল অস্টিন, যুদ্ধে টুলস ব্যবহারও জানা আছে দেখছি তোমার। উত্তরে মাথা নিচু করে ডাইভ দিল সাসকোয়াচ। দড়াম করে মাথা দিয়ে মারল অস্টিনের পেটে। অস্টিন পড়ে গেল। পেটের চামড়ার নিচে রবারের পেশি লাগানো থাকায় ব্যথা পেল না তেমন, কিন্তু উঠতে আধ সেকেন্ডের বেশি সময় লাগলো। এই সময়টুকুতেই তৈরি হয়ে গেল সাসকোয়াচ। অস্টিন উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। অস্টিনকে পেছন থেকে জড়িয়ে ধরে নিয়ে দানবীয় হাতের চাপ বাড়ালো সে। আরে ছাড়ো ছাড়ো, হাড় গোড় ভেঙে ফেলবে নাকি আমার? ভয়ঙ্কর চাপে দম ফেলতে পারছে না $6 মিলিয়ন ম্যান। ঝাড়া মেরে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো অস্টিন, পারল না। অনেক কষ্টে সাসকোয়াচের আলিঙ্গন থেকে বাঁ হাতটা বের করে পিস্টনের মতো তীব্র বেগে পেছন দিকে চালালো। একটু ঢিল হলো আলিঙ্গন। এই সুযোগে ঝাড়া মেরে নিজেকে মুক্ত করলো অস্টিন। অস্টিনের বায়োনিক কনুইয়ের এই ভয়ঙ্কর খোঁচায় সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে যে কোনো গরিলা, কিন্তু সাসকোয়াচের কিছুই হলো না। দু পা পিছিয়ে গেছে সে, চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে জ্বলছে। আধ সেকেন্ড অস্টিনের দিকে স্থির তাকিয়ে থাকলো সাসকোয়াচ, তারপর ঘুরেই হাঁটতে শুরু করলো। না, যুদ্ধে হেরে চলে যাচ্ছে না সে। 1 ইঞ্চি চারেক পুরু গাছের চারার কাছে গিয়ে দাঁড়ালো। 2 বিশাল থাবায় চেপে ধরে হ্যাঁচ কাটানে উপড়ে আনলো চারাটা। এটা দিয়েই অস্টিনকে পেটানোর ইচ্ছে। স্থির দাঁড়িয়ে অদ্ভুত জীবটার গতিবিধি লক্ষ্য করে চলেছে অস্টিন। কাছে এসে গাছটা দিয়ে মারল সাসকোয়াচ, বেসবল ব্যাট দিয়ে বল মারার মতো করে। অস্টিন তৈরিই ছিল। বায়োনিক বাহু দিয়ে আঘাতটা ঠেকালো, তারপর গাছটা চেপে ধরল 2 হাতে, কিন্তু রাখতে পারল না। গর্জন করে উঠে হ্যাঁচকা টানে গাছটা ছাড়িয়ে নিল সাসকোয়াচ। টানের চোটে সামনে ঝুঁকে গেল অস্টিন। সামলে নেবার আগেই গাছ ঘুরিয়ে আবার মারল দানবটা। এবার অন্য পাশে বাড়িটা লাগলো অস্টিনের রক্ত মাংসের হাতে। তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল বাহুতে। অস্ফুট একটা শব্দ করে পড়ে গেল সে। সেন্সর ডিসপ্লে রুমের 3 জনে একটু অবাক হলো। অস্টিনের পতনটাকে যেন ঠিক মেনে নিতে পারছে না ওরা। কৌতূহল আরো তীব্র হয়ে উঠেছে। আরে, বলল প্রথম পুরুষ, ওর বাঁ হাতটাই শুধু বিশেষভাবে তৈরি মনে হচ্ছে। ওরকমই তো লাগছে, মেয়েটা বলল। ডান হাতে গাছের চারাটা উঁচু করে ধরল সাসকোয়াচ। গোড়া সামনের দিকে, বল্লম ছোড়ার মতো ছুঁড়ল অস্টিনের দিকে। গড়িয়ে এক পাশে সরে গেল অস্টিন। তার পেছনের একটা গাছের গুঁড়িতে গিয়ে প্রচন্ড জোরে লাগলো চারাটা। অস্টিন আবার উঠে দাঁড়িয়েছে। এগিয়ে এসেছে সাসকোয়াচ। দুজনে দুজনের দিকে চেয়ে গার্ড রেখে ঘুরতে লাগলো। কি শুরু করেছো? অস্টিন বলল। পরিচয় দিতে এত আপত্তি কেন? সেই একই উত্তর। গর্জন করে ছুটে এলো সাসকোয়াচ। যা শালা, বলেই পাশে সরে নুয়ে গেল অস্টিন। তার পাশ দিয়ে ছিটকে বেরিয়ে যাবার সময় খপ করে সাসকোয়াচের ডান হাতটা ধরে ফেলল। হ্যাঁচকা টান খেয়ে থেমে গেল সাসকোয়াচ। মুচড়ে হাতটা ওটার পেছনে নিয়ে এলো অস্টিন, ঠেলে দিল উপরের দিকে। হাঁপড় থেকে জোরে বাতাস বেরিয়ে যাবার মতো এক ধরনের আওয়াজ করলো সাসকোয়াচ এবারেও। সাসকোয়াচের পেছনে দাঁড়িয়ে ওর হাতটা আরো ওপরের দিকে ঠেলে দিল অস্টিন। এখনো বলো, তুমি আসলে কি? নিজেকে ছাড়িয়ে নেবার ব্যর্থ চেষ্টা করলো সাসকোয়াচ। অস্টিন যেমন ভাবে তাকে মেরেছিল পেছনে কনুই চালাবার চেষ্টা করলো, পারল না। এতক্ষণ শুধু আত্মরক্ষা করে এসেছে অস্টিন। মনে মনে ঠিক করলো আর না, এবারে এর পরিসমাপ্তি ঘটাতে হবে। বেকায়দা অবস্থায় ফেলে বেটা কি ধরনের জীব জানতে হবে। প্রচন্ড জোরে সাসকোয়াচের হাতটা ওপরের দিকে ঠেলে দিল সে। চিৎকার করে উঠবে সাসকোয়াচ, অস্টিন ভেবেছিল, কিন্তু কিছুই করল না দানবটা। তার বদলে আশ্চর্য একটা ব্যাপার ঘটল। ফাঁপা ধাতব শব্দ করে হাতটা কাঁধের কাছ থেকে ছিঁড়ে এলো সাসকোয়াচের। রবার ছেঁড়ার শব্দ হলো। কয়েকটা তীক্ষ্ণ শব্দ করে ওটার ভেতরে ইলেকট্রিক কানেকশন জ্বলে যাওয়ার আওয়াজ হলো বার কয়েক। ভুরু কুঁচকে সাসকোয়াচের ছেঁড়া হাতটার দিকে তাকিয়ে রইল অস্টিন। ছেঁড়া জায়গায় চামড়া নেই, মাংস নেই, রক্ত নেই, হাড় নেই। বদলে আছে জট পাকানো অসংখ্য তার, পুলি ইত্যাদি। রবারের তৈরি কৃত্রিম মাংসপেশি।
ভেতর থেকে হালকা ধোঁয়া বেরুচ্ছে, পোড়া রবারের গন্ধ নাকে লাগছে অস্টিনের। গরিলা সাইবর্গ নয়, সাসকোয়াচ, অতি উন্নত মানের গরিলা রোবট। নিজের ছেঁড়া হাতটার দিকে তাকিয়ে আছে সাসকোয়াচ। হঠাৎই ফিরে তাকালো ওটা অস্টিনের দিকে। হাঁপড় থেকে বাতাস বেরোনোর জোর আওয়াজ করে ছুটে এলো। অস্টিন কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে নিজের ছেঁড়া হাতটা ছিনিয়ে নিয়ে বনের দিকে ছুটে পালালো দ্রুত গতিতে। পিছু নিল অস্টিন। মনে হাজারো চিন্তা এসে ভর করেছে। সাসকোয়াচের কিংবদন্তি অনেক পুরনো, কমপক্ষে 250 বছর আগে থেকেই এই এলাকার ইন্ডিয়ানদের মাঝে এর কথা প্রচলিত। কিন্তু তখনকার পৃথিবীর কোনো মানুষের পক্ষে অতি উন্নত মানের এই রোবট বানানো একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। তাহলে কি? অদ্ভুত একটা চিন্তা খেলে গেল অস্টিনের মনে। ভাবতে ভাবতেই সাসকোয়াচের পিছু পিছু ছুটেছে সে। যে করেই হোক ওটাকে ধরতেই হবে। অস্টিন দ্রুত ছুটছে। তার থেকে বড় জোর 25-30 গজ দূরে আছে সাসকোয়াচ। একটা হাত হারিয়ে গতির দ্রুততাও যেন অনেকখানি কমে গেছে ওটার। কোনো ধরনের পাওয়ার লস নিশ্চয়ই। ব্যাটল মাউন্টেনের পশ্চিম ঢালের দিকে ছুটেছে সাসকোয়াচ। বনসীমার 1000 ফুট নিচে এক জায়গায় পড়ে থাকা কয়েকটা গাছ লাফিয়ে ডিঙালো সে। একটা খাদ ডিঙালো, তারপর হারিয়ে গেল আরেকটা বিশাল খাদের ভেতরে। খাদটার পাড়ে পৌঁছে দেখল অস্টিন। তলা ধরে দ্রুত ছুটছে সাসকোয়াচ। পাহাড়ি ঢল সৃষ্টি করেছে কয়েকশো গজ দৈর্ঘ্যের এই খাদটা। এপারে দাঁড়িয়েই খাদের ওপারে পাহাড়ের গায়ে বিশাল গুহামুখটা দেখতে পাচ্ছে অস্টিন। বেশ কিছু রেডউড জন্মে আছে ওখানটায়, কয়েকটা পড়ে আছে বাতাসে। বায়োনিক চোখ ব্যবহার না করলে গুহামুখটা দেখতেই পেত না সে। গুহামুখের কাছে গিয়ে একবার থমকে দাঁড়ালো সাসকোয়াচ, তারপর ঢুকে পড়ল ভেতরে। লাফিয়ে খাদের তলায় নামলো অস্টিন। তীব্র গতিতে ছুটে গিয়ে দাঁড়ালো গুহামুখে। ভেতরে উঁকি দিল। পাথুরে খাদ, 10 ফুট মতো উঁচু, পাশেও এতটাই হবে। 30 ফুট সোজা এগিয়ে গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে। ঢালু হয়ে একটা পাথরের দেয়াল নেমে এসেছে ওপাশে। কিন্তু অস্টিনের ধারণা ওখানেই শেষ হয়নি সুড়ঙ্গ। চোখের ইনফ্রারেড স্ক্যানার চালু করলো অস্টিন, কিন্তু সন্দেহজনক কিছু দেখল না। সাবধানে গুহামুখের ভেতরে পা রাখল সে। ইনফ্রারেড পরিবর্তন করে ফটো মাল্টিপ্লায়ার চালু করল। অস্টিনের চোখের সামনে একেবারে দূর হয়ে গেল গুহার অন্ধকার। কয়েক হাজার ক্লিয়েগ লাইট জ্বলে উঠেছে যেন। গুহাটা একেবারে খালি। স্তব্ধ হয়ে গুহার ভেতরে দাঁড়িয়ে আছে অস্টিন। পরিষ্কার দেখেছে এই গুহাটাতেই ঢুকেছে সাসকোয়াচ। বেরোনোর একটাই পথ দেখতে পাচ্ছে। তাহলে গেল কোথায় রোবটটা? নিশ্চয়ই আরো কোনো মুখ আছে। একদিকের দেয়ালের ধার ঘেঁষে গিয়ে ওপাশের ঢালু দেয়ালটার কাছে এসে দাঁড়ালো সে। বায়োনিক হাতের আঙুল দিয়ে টোকা দিল দেয়ালে ফাঁপা জায়গা আছে কি না খুঁজতে, কিন্তু পেল না। আবার গুহামুখে ফিরে এলো সে। ইনফ্রারেড সেন্সরটা আবার চালু করলো। এবারে সাসকোয়াচকে খোঁজার চেষ্টা করলো না। আবহাওয়ায় কোনো অস্বাভাবিকতা আছে কিনা বের করার চেষ্টা চালালো। বেশিক্ষণ লাগলো না, পেয়েও গেল। সুড়ঙ্গের পাশের দেয়ালের চাইতে পেছনের দেয়ালটা 2 ডিগ্রি বেশি গরম। আবার এগিয়ে গেল অস্টিন। এক পাশের দেয়ালে একবার নক করে দেখল, তারপর পেছনের দেয়ালে নক করতেই পরিবর্তনটা টের পেল। ফাঁপা নয়, কিন্তু শব্দে পার্থক্য আছে। অপেক্ষাকৃত জোরে বায়োনিক হাতে আবার নক করল। খুদে এক টুকরো পাথর খসে পড়ল দেয়ালের গা থেকে। আঙুল দিয়ে খুঁচিয়ে ছিদ্রটা বড় করল। টোকা দিয়ে দেখল শব্দ আরো বদলে গেছে। খোঁচাতে খোঁচাতে 1 ফুট গভীর করে ফেলল সে ছিদ্রটা। একটা ধাতব দরজার অংশ চোখে পড়ছে এখন। অস্টিন হাসল, পিছিয়ে এলো কয়েক পা, তারপর ছুটে গিয়েই শূন্যে লাফ দিল। জোড়া পায়ে লাথি মারল দেয়ালের গায়ে। মেরেই ডিগবাজি খেয়ে এসে সোজা হয়ে দাঁড়ালো মাটিতে। ধাতব দরজার এপাশের পাথর চৌচির হয়ে মাটিতে খসে পড়ল। আবার পিছিয়ে এলো সে। আবার ছুটে গিয়ে একই পদ্ধতিতে লাথি চালালো ধাতব দরজার গায়ে। বিচ্ছিরি শব্দ করে কবজা থেকে ছুটে গিয়ে ছিটকে পড়ল দরজা। ওপাশে সুড়ঙ্গ। ক্রিস্টালে তৈরি সুড়ঙ্গের দেয়াল, মেঝে, ছাদ উজ্জ্বল আলোয় আলোকিত। মেঝেটা সমতল, কিন্তু এর এক পাশ থেকে উঠে গিয়ে ছাদ হয়ে অর্ধবৃত্তাকারে
অন্য পাশে এসে মিশেছে দেয়াল। ছাদের কয়েক ইঞ্চি পরপরই ট্রি ক্লিনিক ক্রিস্টাল জ্বলছে। আইস টানেল বলে মনে হলো অস্টিনের, মানুষের বানানো। এ ধরনের জিনিস প্রকৃতির সৃষ্টি হতেই পারে না। প্রচণ্ড কৌতূহল জাগলো অস্টিনের। কি আছে ভেতরে? ঢুকে দেখবে। ভয়ঙ্কর বিপদ ঘটার সম্ভাবনা আছে এতে। সে নিশ্চিত এই সুড়ঙ্গ পথেই গেছে সাচকোয়াচ, হয়তো তার স্রষ্টাদের কাছেই। যারা সাচকোয়াচের মতো জিনিস তৈরি করতে পারে তাদের অসাধারণ শক্তি সম্পর্কে কোনো সন্দেহ নেই অস্টিনের। ঢুকলে হয়তো প্রাণ নিয়ে আর বেরোতে পারবে না কখনো। শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হলো। ভেতরে ঢোকাই স্থির করলো সে। দেখতে হবে কি আছে ভেতরে, কারা সৃষ্টি করছে সাচকোয়াচের মতো রোবট, কেন, তাদের উদ্দেশ্য কি। আইস টানেলে পা দিল অস্টিন। সাবধানে এগিয়ে চলল। 50 ফুটের মতো এগিয়ে শেষ হয়েছে আইস টানেল। ওপাশে হালকা অন্ধকার। সুড়ঙ্গের মাঝামাঝি এসে থামল অস্টিন। অদ্ভুত একটা শব্দ কানে গেছে। হঠাৎই ঘটতে শুরু করলো ঘটনাগুলো। সুড়ঙ্গের আলোগুলো কাঁপতে শুরু করেছে। প্রথমে ধীরে, তারপর আস্তে আস্তে দ্রুত হতে লাগলো। সেই সঙ্গে সাইরেনের মতো তীক্ষ্ণ শব্দ উঠল। ঘুম ঘুম অনুভূতি হলো অস্টিনের। টলে উঠল। নিজেকে স্থির রাখার চেষ্টা করছে প্রাণপণে। অবশ হয়ে আসছে দেহ, কিন্তু কোনো ব্যথা নেই শরীরের কোথাও। সে শঙ্কিত হয়ে পড়ল। টলতে টলতে আরো 3 পা এগিয়ে গেল অস্টিন। আর পারল না। হাঁটু ভেঙে বসল। পরক্ষণেই গড়িয়ে পড়ে গেল। আবছাভাবে চোখে পড়ল হালকা অন্ধকারে ভেতর থেকে আলো এসে দাঁড়িয়েছে 2 পুরুষ আর 1 মেয়ে। চোখ মেলে রাখার প্রাণপণ চেষ্টা করছে অস্টিন, কিন্তু কিছুতেই পারল না। যান্ত্রিক পদ্ধতিতে ঘুম পাড়ানো হচ্ছে তাকে। ইলেকট্রোস্লিপ। অবিশ্বাস্য। অস্টিনের উপর ঝুঁকে দাঁড়িয়ে বলল মেয়েটা। এই পৃথিবীর সবচেয়ে আজব মানুষ ও, বলল প্রথম পুরুষ। হ্যাঁ তাই, মেয়েটা বলল। ভালো মতো পরীক্ষা করে দেখতে হবে ওকে। মেরে না ফেলে ঘুম পাড়ানো হয়েছে তাকে এজন্যই। দুপুর। যথারীতি আবার কাজ শুরু হয়েছে ট্রিনিটি বেজে। দেখে মনে হচ্ছে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেজের লোকেরা। আর্মি জিপ আসছে যাচ্ছে। আশেপাশের বন অঞ্চল চষে ফেলা হচ্ছে যেন। নতুন একটা জেনারেটর ট্রাক আনা হয়েছে। পোড়া ট্রাকটাকে ট্রাক্টর দিয়ে টেনে নিয়ে গিয়ে ফেলে রাখা হয়েছে জঙ্গলের ওপাশে। 8 ডজন সশস্ত্র লোক পাহারা দিচ্ছে বেজ এলাকা। আগে ছিল না, কিন্তু এখন কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে জায়গাটুকু। আবার হামলা আসার আশঙ্কা করছেন গোল্ডম্যান। কিন্তু এবারে আর যাতে সহজেই কৃতকার্য হয়ে ফিরে যেতে না পারে আক্রমণকারী, তার জন্যই এত সব ব্যবস্থা। কর্কবোর্ডের বিশাল এক টপোগ্রাফিক্যাল ম্যাপ আটকে নিয়েছেন গোল্ডম্যান। তার আশেপাশে দাঁড়িয়ে আছে রেন্ট্রি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং ইউএস ফরেস্ট সার্ভিসের একজন রেঞ্জার। এই অঞ্চলের দিকেই গেছে কর্নেল অস্টিন। ম্যাপের এক জায়গায় পেন্সিলের চোখা মাথা ছুঁয়ে গোল্ডম্যান বললেন। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বললেন, সার্চ পার্টিতে কতজন লোক আছে এখন? 94 জন, উত্তর দিল ক্যাপ্টেন। আমার লোক আছে আরো 27 জন, বলল রেঞ্জার। ওরাও খুঁজছে। গুড। আকাশ থেকে খোঁজার ব্যবস্থা হয়েছে। 2টো ফরেস্ট সার্ভিস হেলিকপ্টার ইতিমধ্যেই কাজ শুরু করেছে, রেঞ্জার বলল। বন বিভাগের সেরা 2 জন পাইলট আছে দুটোতে। রাতের আগেই, দৃঢ় গলায় ক্যাপ্টেন বলল, ওদের খুঁজে বের করব আমরা। ধন্যবাদ, খোঁজ পেলেই জানাবেন আমাকে। পেন্সিলটা বোর্ডে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন গোল্ডম্যান। তারপর রেন্ট্রিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন তাঁবু থেকে। অস্টিনের জন্য ভাবনা হচ্ছে না? গোল্ডম্যানের পাশাপাশি হাঁটতে হাঁটতে রেন্ট্রি বলল। সহজে হাল ছেড়ে দেবার লোক ও নয়। কি জানি, অনিশ্চয়তা গোল্ডম্যানের গলার স্বরে। মিস্টার গোল্ডম্যান, আরেকটা সমস্যা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। কি? ব্যাপারটা সিরিয়াসই। সিরিয়াস? দাঁড়িয়ে পড়লেন গোল্ডম্যান। রেন্ট্রির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সেন্সরে আমাদের বেশিরভাগ ডাটা কালেকশন হয়ে গেছে ইতিমধ্যেই। টেলিমেট্রি বলছে। কথাটা কিভাবে বোঝাবে নিজেই বুঝতে পারছে না রেন্ট্রি। উসখুস করতে লাগলো সে। কি বলছে? এখনো শিওর নই আমি। আমাদের ব্যবহৃত ইনস্ট্রুমেন্টগুলোতে কোনো গোলমাল না থাকলে
অর্থাৎ ভুল রিডিং না দিলে ভয়েরই ব্যাপার। ভয়? কিসের ভয়? ভুরু কোঁচকালেন গোল্ডম্যান। ব্যাপারটা ভৌগোলিক। মহাদেশগুলোর ক্রমবিবর্তনের কথা তো জানেনই আপনি। হ্যাঁ, কোথায় যেন পড়েছিলাম, হয়তো কোনো সায়েন্স ম্যাগাজিনেই। প্রতিটি মহাদেশ একটা করে রক প্লেটে চড়ে আছে। এই প্লেট আবার অন্য আরেকটা মহাদেশের রক প্লেটের সঙ্গে যোগাযোগ রাখছে। শুনেছি নিউ ইংল্যান্ডের উপকূল একসময় আফ্রিকা মহাদেশের সঙ্গে লেগেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই প্লেটগুলো একটা আরেকটার সঙ্গে অনবরত ঘষা খাচ্ছে, বলে গেল রেন্ট্রি। চাপ সৃষ্টি হচ্ছে এতে, আর এটাই পর্বতগুলোর উৎপত্তির কারণ। বর্তমানে ক্যালিফোর্নিয়াকে উত্তর দক্ষিণে লম্বালম্বিভাবে কেটেছে একটা ফল্ট, এবং এটা যুক্ত হয়েছে প্যাসিফিক আর নর্থ আমেরিকান প্লেটের সঙ্গে। এই দুটো প্লেটের জংশনের নাম দিয়েছি আমরা স্যান আজি ফল্ট। কিন্তু এসব ভূবিজ্ঞানীদের ব্যাপার, আমার শুনে লাভ কি? বলছি, নর্থ আমেরিকান প্লেটের তুলনায় প্যাসিফিক প্লেটটা বছরে 1 ইঞ্চি বেশি সরছে। তার মানে ক্যালিফোর্নিয়ার একটা অংশ সরছে উত্তরে, অন্য অংশটা দক্ষিণে। যদি নড়াচড়াটা স্বাভাবিক আর সহজভাবে হয় তো ভয়ের কিছু নেই। যদি না হয়, জানতে চাইলেন গোল্ডম্যান। হঠাৎ প্রচণ্ড ঠোকাঠুকি শুরু করবে দুটো প্লেট, ঠেকে যাবে, চাপ বাড়বে, তারপর হঠাৎই একে অন্যের থেকে আলগা হয়ে যাবে, এবং ঘন ঘন মারাত্মক ভূমিকম্প হতে থাকবে। ঠিক ধরেছেন। এই অঞ্চলে কেন অত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে অনেকখানি পরিষ্কার হয়ে এসেছে এখন আমার কাছে। এটা এড়ানোর বন্দোবস্ত করা যায়। উচ্চ চাপে পানির ধারা ছাড়তে হবে ফল্টগুলোতে, কিংবা ফল্টের কাছাকাছি মাটির গভীরে নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটাতে হবে। এতে করে কৃত্রিম পদ্ধতিতে প্লেটগুলো পরস্পরের গা থেকে সরিয়ে দিতে পারি আমরা। পো মুভমেন্ট ঘটবে। এতে অতি সামান্যভাবে ভূমিকম্প হবে কয়েকবার, কারো কোনো ক্ষতি হবে না। সবচেয়ে বড় কথা, একটা প্রলয়ঙ্কর ভূকম্পন এড়াতে পারবো আমরা। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, এসব আমাকে বলে লাভ কি? অধৈর্য হয়ে পড়েছেন গোল্ডম্যান। সবটা না বললে বুঝতে পারবেন না, আবার বলে চলল রেন্ট্রি। আসলে সান ফ্রান্সিসকোর সঙ্গে ঠেকে গেছে স্যান আজি ফল্ট, এবং ঠেকেছে ভালো মতোই। 1910 সালে এই ফল্টের একধারে একটা শেড তৈরি হয়েছিল। যদি স্বাভাবিকভাবে প্লেট সরে থাকে তো এখন শেডটা আগের পজিশনের চাইতে 13 ফুট সরে যাবার কথা, কিন্তু মোটেই সরেনি ওটা। 13 ফুট সোজা কথা নয়, এবং এর জন্য দায়ী একটা ফল্ট। জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন গোল্ডম্যান। কোনো কথা বললেন না। মাত্র কিছুক্ষণ আগে লেটেস্ট সেন্সর রিডিং পড়ে জানলাম ওটা ট্রিনিটি ফল্ট। মাঝামাঝি বসে গিয়ে এটাই জোড়া লাগিয়ে দিয়েছে স্যান ফ্রান্সিসকো আর স্যান অজি ফ্রন্টের নিচের প্লেট দুটো। একটু থামলো রেন্ট্রি। গোল্ডম্যানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, জানেন ওই প্লেট দুটো হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলে কি ঘটবে? এদিক ওদিক মাথা নাড়লেন গোল্ডম্যান। না, এতক্ষণে সত্যি সত্যি কৌতূহলী হয়ে পড়েছেন তিনি। কি ঘটবে? সেন্সর রিডিং দিয়েছে শিগগিরই ধ্বংস হয়ে যাবে ট্রিনিটি ফল্ট। কি করে? ভয়ঙ্কর চাপ সৃষ্টি হচ্ছে এই ফল্টের তলায়। প্লেটগুলো সরে যাবার চেষ্টা করছে সাংঘাতিকভাবে। শিগগিরই বিস্ফোরিত হবে ট্রিনিটি ফল্ট। বিস্ফোরিত হবে? কপালের পাশের শিরাটা সামান্য ফুলে উঠেছে গোল্ডম্যানের। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে প্লেট দুটো। এরপর কয়েক মিনিটও আর টিকবে না স্যান আন্দ্রিজ। স্যান ফ্রান্সিসকো বিপদটা এড়াতে পারবে বলে তো মনে হয় না। ও ক্রিস্ট! চাপা গলায় প্রায় আর্তনাদ করে উঠলেন গোল্ডম্যান। কোন দিকে এগিয়ে চলেছে ঘটনা প্রবাহ বুঝতে পারছেন না তিনি।